আমরা আজকে পড়বো হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এইবার এর আগে কতগুলো কথা আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ক্লাস 11-এ উঠে গেছি। ক্লাস 11-এ উঠে যাওয়া মানে হচ্ছে বোর্ড তোমাকে ভাবছে তুমি বড় হয়ে গেছো। প্রথম কথা তোমাকে সেটা বুঝতে হবে। এর আগে যে গল্প কবিতাগুলো তোমরা পড়েছো সে গল্প কবিতাগুলো পড়ার সময় দেখেছো যে কিছু রাগঢাক করে অনেক রকমের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু 11-12-এ যে গল্প কবিতাগুলো আছে সেগুলো পড়তে গেলে তুমি দেখতে পারবে সেখানে কিন্তু প্রেম, ভালোবাসা, রোমান্টিসিজম এই সমস্ত কথাবার্তা আসছে। জীবনের মানেটা কি সেটা আসছে, মৃত্যু কেমন জিনিস সেটা আসছে। এই জিনিসগুলো তোমাদের ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন লেখা শুরু করছেন ওনাকে বলা হচ্ছে ইংলিশ রোমান্টিক পোয়েট। ইংলিশ রোমান্টিক পোয়েট। এবার রোমান্টিক বললে তোমাদের মনের মধ্যে কি আসে প্রথমত বলো? ধর রোমান্টিক ওয়ার্ডটা তোমরা শুনলে কি মনে হচ্ছে? ভালোবাসা আর প্রেম, এই ব্যাপারটা আমাদের মাথায় মনে হচ্ছে না? ব্যাপারটা খুব সিনটা খুব রোমান্টিক, তাই না? প্রেম ভালোবাসা রিলেটেড ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে আসছে। কিন্তু রোমান্টিসিজম কথাটা এসছে নেচার থেকে, প্রকৃতি থেকে। রোমান্টিক পোয়েট মানে হচ্ছে প্রকৃতি কবি, যিনি প্রকৃতি নিয়ে লেখালেখি করেছেন। এর আগে যখন লেখালেখি হচ্ছে, এই লেখাটা হয়েছে 1802 সালে। এই 1802 সালের আগে যে লেখালেখিগুলো ছিল সেগুলো একটু বেশি রাজা যুদ্ধবিগ্রহ, তারপরে বিভিন্ন রকমের মহাকাব্য, এপিক যাকে বলে, এই সমস্ত লেখালেখি হচ্ছে, যেখানে মেইনলি যুদ্ধ দেখানো হচ্ছে, রাজাদের কথা বলা হচ্ছে, এই সমস্ত। কিন্তু সেখানে মিডল ক্লাসদের কোনো কথা বলা হচ্ছে না, সাধারণ লোকজনের কোনো কথা বলা হচ্ছে না। এবার সেগুলো যারা লেখা হচ্ছে, লেখার পরে সেগুলো পড়ছে কারা? সেগুলো ওই বড়লোকরাই পড়ছে। মিডল ক্লাস বা লোয়ার ক্লাসদের জন্য কোনো লেখালেখি করা হচ্ছে না, কারণ ভাবা হচ্ছে যে এইগুলো মিডল ক্লাসদের জন্য নয়, এই সাহিত্য চর্চা এগুলো সব বড়লোকদের জন্য। কিন্তু আচ্ছা, এবার মিডল ক্লাসরা এটা পড়ছে না কেন? না পড়ার একটা কারণ হচ্ছে ওরা নিজেদেরকে রিলেট করতে পারছে না ওর সঙ্গে। ঠিক আছে, মিডল ক্লাস লোকজন ভাবছে একটু বড় লোকদের কথা বড় লোকরা পড়বে, আমরা কেন পড়বো? এই ভাবনা থেকে নতুন একটা লেখালেখির জন্ম নিল। একটা রেনেসা বলে একটা, আমরা আমরা হয়তো ইতিহাসে পড়েছি, একটা নতুন রেনেসা তৈরি হলো, একটা 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 যুগান্তর তৈরি হলো। সেখানে কি হলো? সাধারণ মানুষের কথাবার্তা লেখালেখি শুরু হলো। তুমি যদি ইতিহাস দেখো, ইতিহাসে আগে রাজাদের কথা লেখা হতো, পরে সাধারণ মানুষের কথাবার্তা জুড়ে গেল। কবিরাও যখন এই রোমান্টিক পোয়েটরা এবার লেখালেখি শুরু করলেন, সেখানে সাধারণ গ্রাম্য জীবন, তারপরে প্রকৃতির রূপ, এই সমস্ত বর্ণনা করা শুরু করলেন, এবং সেখানে সাধারণ মানুষের জীবন যাত্রা কেমন হয় সেটা তুলে ধরলেন। যখনই এটা তুলে ধরলেন তখনই কিন্তু সাধারণ মানুষজন তার লেখালেখি পড়া শুরু করলো। এটা ওনারা একটা এক্সপেরিমেন্ট হিসেবে করছিলেন। ওনার সঙ্গে আরেকজন ছিলেন, তার নাম তোমরা এখানে পেয়ে যাবা, স্যামুয়েল টেইলর কোল্ডিজ, মানে S.T. কোল্ডিজ বলা হয়। ওয়ার্ডসওয়ার্থ co-authored লিরিক্যাল ব্যালাড। এই লিরিক্যাল ব্যালাড 1798, আ কালেকশন অফ মার্কড অফ বিগিনিং অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। এই যে মুভমেন্টটা ওনারা শুরু করেছেন, এটা একটা মুভমেন্ট, তো কারণ নতুন করে একটা কিছু বাজারে আনতে গেলে সেটা অত সহজ না কিন্তু। ঠিক আছে, তো সেই যে মুভমেন্টটা ওনারা শুরু করেছিলেন রোমান্টিক মুভমেন্ট, এই রোমান্টিক মুভমেন্টে ওনার সঙ্গে ছিলেন আরেকজন কবি, তার নাম ছিল কোল্ডিজ। এখানে যেগুলো তোমাকে জানতে হবে সেগুলো আমি তোমার এই নোটে লিখে দিয়েছি। দেখো নোটের একদম পেছন পৃষ্ঠা দেখো। অ্যাবাউট দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক এজ। রোমান্টিক পোয়েটস ফোকাস, কি ফোকাস করছেন দেখো, নেচার, আমি যেটা বললাম, ইমোশন, সিম্পলিসিটি অ্যান্ড ইমাজিনেশন। আগে কিন্তু ইমাজিনেশন বেশি করা হতো না, মানে ইমাজিনেশন করলেও সেটা এমন ইমাজিনেশন ছিল সেটা বাস্তবের সঙ্গে রূপায়িত হয়ে যেত। কিন্তু ওনারা খুব সরল স্বাভাবিক ইমোশন, নেচার, এই সমস্ত নিয়ে লেখালেখি শুরু করলেন। আর ওয়ার্ডসওয়ার্থ বিলিভ নেচার অ্যাজ আ স্পিরিচুয়াল অ্যান্ড কামিং ইনফ্লুয়েন্স অন হিউম্যান বিং। মানুষের উপর একটা আধ্যাত্মিক এবং শান্তিদায়ক প্রভাব কিন্তু নেচার দিতে পারে। এইটা উনি অন্তত এই কবিতার মধ্যে উনি ফুটিয়ে তুলেছেন। আর এই পোয়েমটা সম্পর্কে কি বলছে? পোয়েমটা 1802 সালে লেখা হচ্ছে। এটা একটা সকালের দৃশ্য, লাস্ট পেজ একদম সকালের দৃশ্যটা বর্ণনা করছে। মর্নিং ভিউটা কোথাকার? লন্ডনের, ফ্রম
ওয়েস্টমিনস্টার ব্রিজ আমাদের এখানে একটা সেতু আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। সেই সেতুর উপর তুমি দাঁড়ালে এই গঙ্গার ভিউটা দেখতে পাবে সকালবেলা ওঠো তো নাকি? কটায় ওঠো, কটায়? ও তোমার তো সকাল ওঠা পাবলিক। তুমি ভেরি গুড। তুমি 8টা। তুমি এই যে 8টায় উঠে 6টা উঠলে মোটামুটি তুমি সকালটা অনুভব করতে পারবে। সকালের একটা আলাদা রকমের কামনেস আছে, একটা শান্তি আছে। আর তোমার মতো কবিদের জন্যে, কবি মানে তুমি তো একটা ক্রিয়েটিভ লোক, তুমি কিন্তু সকালবেলা তোমার ওঠাটা খুব জরুরি। তাহলে সকালবেলার যে সৌন্দর্যটা এটা তুমি দেখতে পাবে। সকালবেলার যে সূর্যটা, এই যে এত গরম পড়ছে এত কিছু, কিন্তু সকালের যে লাল সূর্য, সুন্দর সূর্যটা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমার মুডটা সেট করে। সকালবেলায় চিল্লিং একটা এয়ার, হাওয়ার যে একটা আলাদা কামনেস, একটা শান্তি, সেটা সকালবেলাই পাওয়া যায়। তো যাই হোক, উনি কি বলছেন, মর্নিং ভিউ অফ লন্ডন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে, মানে ওখানে উনি ওই ব্রিজটা পার হচ্ছিলেন, হতে হতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সকালবেলা মর্নিং ভিউটা উনি ওখান থেকে পুরো অনেকটা এরিয়া, লন্ডনের এরিয়া, মেইন এরিয়াটা দেখতে পাচ্ছেন। সেই লন্ডনটা তখন ইন্ডাস্ট্রিয়াল একটা হাব, সেই ইন্ডাস্ট্রিয়াল হাবের মধ্যে থেকেও তিনি কিন্তু প্রকৃতিটাকে ওই টাইমটার জন্য উনি দেখতে পাচ্ছেন। কি করছেন, সারপ্রাইজিংলি ইনস্টেড অফ ক্রিটিসাইজিং দ্য সিটি ওয়ার্ডসওয়ার্থ প্রেইজেস ইটস বিউটি, এর সৌন্দর্যটা উনি তখন প্রশংসা করছেন। মানে কি, এত কলকারখানা, এত ধোঁয়া, এত কিছু, কিন্তু সেই সময়টা উনি যে সময়টা ওই ব্রিজটা পার করছেন তখন সব কিছু বন্ধ, নিস্তব্ধ একদম। বুঝতে পারছো তো? সেই জন্য উনি ওই যে বিউটিটা, মর্নিং বিউটিটা অত্যন্ত সুন্দর করে উপলব্ধি করার চেষ্টা করেছেন বা পেরেওছেন। লন্ডনে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কি হয়েছিল, শিল্প বিপ্লব যাকে বলে, তখন প্রচুর কলকারখানা, প্রচুর নতুন নতুন তোমার শিল্প গড়ে উঠেছিল এবং মানুষ গ্রাম থেকে শহরে এসে বাস করছিল। সেই জন্য শহরের পরিবেশটা, লন্ডনের পরিবেশটা এত ঘিঞ্জি হয়ে গেছিল, এত ঘনবসতিপূর্ণ হয়ে গেছিল যে মানুষ মানুষ আর মেশিন এক এক, মানে মেশিনের সঙ্গে মানুষ চলছে, টাইমের সঙ্গে মানুষ চলছে, এমন একটা অবস্থা হয়ে গেছিল। সেই জন্য প্রত্যেকটা কবি তখন কিন্তু ক্রিটিসাইজ করেছেন লন্ডনটাকে। কিন্তু উনি যে সময় দেখেছেন সেই সময় এই সমস্ত কিছুই চলছিল না, শুরুই হয়নি এত ভোরবেলার দিকে। সেজন্য উনি প্রেইজ করেছেন। কি কি? অ্যাট দ্যাট টাইম সিটিজ ওয়ার ইউজুয়ালি সিন অ্যাজ ডার্টি, নয়েজি অ্যান্ড ক্রাউডেড, যেটা বললাম। কিন্তু বাট লন্ডন অ্যাপিয়ার্স কাম, সাইলেন্ট অ্যান্ড বিউটিফুল ইন দ্য আর্লি মর্নিং বিফোর ডেইলি অ্যাক্টিভিটি বিগিনস। মানে সকালবেলার যে অ্যাক্টিভিটিটা শুরু হবে তার আগে প্রকৃতিটা কিন্তু অত্যন্ত শান্ত, সৌম্য এবং কেমন ছিল, খুবই বিউটিফুল ছিল, নিঃশব্দ, সাইলেন্ট ছিল। সেই জন্যই কিন্তু উনি যে আনন্দটা আরও সুন্দর করে উপভোগ করতে পেরেছেন। টাইম অ্যান্ড সেটিং কি বলছে, কোনটা আমি টাইমে এই কবিতার লেখা, সেটা হচ্ছে আর্লি মর্নিংয়ের উপর ভিত্তি করে কবিতার লেখা। তখন সিটিটা একদম কোয়াইট ছিল, ফ্রি ফ্রম স্মোক ছিল, কোনো নয়েজ ছিল না, বাথেড ইন ফ্রেশ সানলাইট, মানে সকালবেলার সূর্যালোকে লন্ডন যেন স্নান করছে এরকম মনে হচ্ছে। সূর্যালোকটা লন্ডনটাকে, সকালের সূর্যটা স্নান করিয়ে দিচ্ছে, অপরূপভাবে স্নান করিয়ে দিচ্ছে, এইটা এখানে উনি বলেছেন। আচ্ছা, আর এটা একটা সনেট, চতুর্দশপদী কবিতা যাকে বলে, যার দুটো পার্ট থাকে। একটা হচ্ছে প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, লাস্টের 6 লাইনকে বলা হয় সেস্টেট। হ্যাঁ, এখানে এটা বোধহয় সামনের দিকে আমি লিখে দিয়েছি। এখানে তোমার লেখা আছে, এটা আয়াম্বিক পেন্টামিটারে এটা লেখা হয়েছে। এর মধ্যে পার্সোনিফিকেশন আছে। পার্সোনিফিকেশন মানে কি, কোনো একটা অবজেক্টকে হিউম্যানাইজ করা। যেমন ধরো এই চেয়ারটা আমাকে ধরো বললো যে তুমি আমাকে কেন পরিষ্কার করো না। ধরো কেউ একজন লিখছে, চেয়ারের সঙ্গে কথা বলছে, চেয়ার ওকে কথা বলছে যে আমি তোমার ভার বহন করি, তুমি আমাকে কেন পরিষ্কার করো না, আমাকে কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখো না। এই যে চেয়ারটা কথা বলছে, এটাকে বলা হয় পার্সোনিফিকেশন, কোনো একজনকে পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করা। ঠিক তেমনি এইখানে এই লন্ডন সিটিটাকে একটা পার্সন হিসেবে কল্পনা করা হয়েছে। আরও কতগুলো জিনিসকে কল্পনা করা হয়েছে, সেটা আমরা কবিতাটা পড়তে গেলে দেখব। তারপর এর মধ্যে কিছু ইমাজিনারি আছে, মানে কিছু ওনার কল্পনা আছে, কিছু সিমিলি এবং মেটাফোর আছে। সিমিলি আর মেটাফোর মানে উপমা আর রূপক, মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা, কোনো কিছুর সঙ্গে অ্যাজ দিয়ে যেগুলো হয়, অ্যাজ লাইক অ্যাজ, সিমিলি। আচ্ছা, এবার ফার্স্ট পেজে চলে যাও। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রম পেট্রার্কিয়ান সনেট। তাহলে এই পেট্রার্কিয়ান সনেট, এটা হচ্ছে পেট্রার্কিয়ান সনেট। এর থিম কি, নেচার্স বিউটি, কামনেস, অ্যাডমাইরেশন অফ দ্য সিটি। এবার সরাসরি আমরা লাইন বাই লাইন এক্সপ্লানেশন শুরু করি। দেখো কবিতা কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর মানে এর চেয়ে বেশি আর সৌন্দর্য দেখার কিছু নাই।
মানে এখন যে সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারছি এইটাই সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এরপরে আর কোনো সৌন্দর্য হতে পারে না। তারপরে কি বলছে, ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই, মানে এই সৌন্দর্যটা যদি কেউ উপভোগ না করতে পারে, আর সাইট সো টাচিং ইন হিজ ম্যাজেস্টাই বা ম্যাজেস্টি বলতে পারো। ডাল মানে নিষ্প্রভ, মানে যার মধ্যে কোনো প্রাণ নেই, সেই লোকটা মানে সোল উড বি হু কুড পাস বাই, মানে এইটাকে একটু দাঁড়িয়ে একটু পজ নিয়ে একটু উপভোগ না করে যে লোকটা চলে যেতে পারে, আসলে তার জীবনের মধ্যে কোনো প্রাণ নাই, খুবই নিষ্প্রভ একটা জীবন তার। তারপরে কি, আ সাইট সো টাচিং ইন দ্য ম্যাজেস্টি, এই যে এই যে পৃথিবীর যে মানে এই লন্ডন শহরের যে সৌন্দর্য, এর যে গরিমা, এর যে ম্যাজেস্টি, এইটা এতটা হৃদয়স্পর্শী যে তোমাকে এখানে থামতে হবে, থেমে এটা উপভোগ করতে হবে। তারপরে কি বলছে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট বেয়ার। দিস সিটি, এই শহরটা, ডথ মানে এখানে ডথ মানে কি কিন্তু বলা হয়েছে ডু, মানে পড়ে আছে। ডথ ইজ ওল্ড ফ্যাশন ওয়ার্ড ফ্রম ডাজ, ডাজের বদলে ডথ লেখা হয়েছে। এরকম অনেক ওল্ড ইংলিশ আছে যেগুলো কিন্তু এরকম ইউজ করা হয়। লাইক আ গার্মেন্ট ওয়্যার, একটা 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 পোশাক পরে আছে। কে পরে আছে? দ্য সিটি, শহরটা একটা পোশাক পরে আছে। দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট বেয়ার, মানে এই যে সকালের যে সৌন্দর্যটা, এই সায়ন দেখছো না কি দেখছো, সকালের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটাই একটা পোশাক হিসেবে এই শহরটা পরে আছে। সৌন্দর্যটা একটা পোশাক হিসেবে এই শহরটা পরে আছে। সেই সৌন্দর্যটা কেমন সৌন্দর্য? একটা সাইলেন্ট সৌন্দর্য, একটা বেয়ার সৌন্দর্য। শূন্য, শূন্য কেন বলছে? মানে চারিদিকে ফাঁকা, নিষ্প্রভ, মানে চারিদিকে নিষ্প্রভ বলছি, চারিদিকে ফাঁকা রয়েছে, কেউ এখনো কোলাহল শুরু হয়নি, লোকজনের হাঙ্গামা শুরু হয়নি, সেই জন্যে একটা বেয়ার মনে হচ্ছে এবং নীরব এবং সাইলেন্ট মনে হচ্ছে। তারপরে কি বলছো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপ মানে জাহাজ, টাওয়ার মানে মিনার, মানে লম্বা লম্বা যেগুলো হয় মসজিদে সাধারণত থাকে। ডোমস মানে গম্বুজ, এরম গোল টাইপের যেটা থাকে সেটাকে ডোমস বলে। থিয়েটার নাট্যশালা, অ্যান্ড টেম্পলস মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মানে উনি যেহেতু এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে সব কিছু দেখা যাচ্ছে। উনি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলে কিন্তু সব কিছু উনি দেখতে পাচ্ছে। উনি দেখতে পাচ্ছে শিপস, উনি দেখতে পাচ্ছে টাওয়ার্স, উনি দেখতে পাচ্ছে ডোমস, উনি দেখতে পাচ্ছে থিয়েটার, উনি দেখতে পাচ্ছে টেম্পল, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, একদম আকাশ দিগন্ত রেখা অবধি, হরিজন অবধি উনি সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওখান থেকে। এত সুন্দর, মানে স্মোকলেস একটা সকালবেলা সৌন্দর্য। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সবগুলো যেন চকচক করছে, জল জল করছে একদম। কীরকম? কারণ কারণ ওটা ছিল স্মোকলেস একটা এয়ার, মানে যখনই একটু পরেই ফ্যাক্টরি শুরু হয়ে যাবে, যখন ফ্যাক্টরি শুরু হবে গাড়ি ঘোড়া চলবে, এগুলোর কালো ধোঁয়া শুরু হয়ে যাবে, যখনই এগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু আর দেখা যাবে না। ঠিক তেমনিভাবে উনি যখন আছেন তখন না ফ্যাক্টরি চলছে, না গাড়ি ঘোড়া চলছে, না হাওয়াতে স্মোক আছে, এয়ারে কোনো স্মোক নাই, স্মোকলেস। সেই জন্য একদম ক্লিয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবং ওর উপরে যে রোদটা এসে পড়ছে, সকালবেলা সূর্যের আলোটা এসে পড়ছে, সেটা অত্যন্ত গ্লিটারিং, ঝলমলে চকমকে উজ্জ্বল করে দিচ্ছে এই সমস্ত ডোমসগুলো, টাওয়ার্সগুলো, শিপসগুলো, থিয়েটার্সগুলো, টেম্পলসগুলো। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, মানে এটা একটা খুব সাংঘাতিক কথা বলে দিচ্ছে। বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এখানে স্টিপ মানে সিক্ত করে, ভিজিয়ে দেয়, মানে সূর্য তো গোটা বিশ্বব্যাপী উঠছে, সব জায়গায় উঠছে, কিন্তু আজকে এই লন্ডনে যে সূর্যটা উঠেছে, এবং লন্ডনের এই যে প্রথমে আমরা বলেছি যে স্নান করে দিচ্ছে সকালবেলার সৌন্দর্যে স্নান করছে, তা এই সকালবেলার সূর্যের আলো এই আমাদের লন্ডন শহরটাকে যেভাবে সিক্ত করে দিচ্ছে, স্টিপ করে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে, এটা আর কোথাও করেনি। ওনার এটা দেখে মনে হচ্ছে যে বিশ্বের বুকে এত সূর্য সব জায়গায় অ্যাপিয়ার হচ্ছে, কিন্তু এত সুন্দর করে শুধুমাত্র লন্ডন শহরটাকেই কিন্তু উনি ভিজিয়ে দিয়েছে সূর্যটা। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, মানে এইটা কি করছে? ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, সকালবেলার প্রথম যে জাঁকজমকপূর্ণ
যে সূর্যটা, ভ্যালি, রক এবং হিল, সে যেখানেই এই সূর্যটা উঠুক না কেন, কিন্তু এখানেই সবচেয়ে বেশি, উপত্যকায় বা রকে বা হিলে যেখানেই সূর্যটা পড়ুক না কেন, এইখানটায় সবচেয়ে বেশি সৌন্দর্য আজকে দেখা গেছে। নেভার স, আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি এত সুন্দর অনুভব, শান্তি, এত গভীর শান্তি আমি আর কোথাও অনুভব করতে পারিনি, যেটা এই লন্ডন শহরে এই ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে আমার অনুভবটা হচ্ছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল, দেখো এখানেও কিন্তু নদীটাকে একটা পার্সনিফিকেশন করা হয়েছে। সে নিজের ইচ্ছায় চলছে, যার ইচ্ছা আছে তার মানে সেই ব্যক্তি না হলে তার ইচ্ছা থাকে না। এইবার এখানে কোন নদীর কথা বলা হচ্ছে? এনিবডি? কোন নদীর? লন্ডন কোন নদীর জন্য বিখ্যাত? আর এটা পড়লে তো হয়ে গেল, লেখাই আছে, টেমস নদী। টেমস নদীর জন্য লন্ডন বিখ্যাত, এখানে লেখাই আছে। তাহলে এই যে দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, তার ইচ্ছা মতো, নদীটা যেন মনে হচ্ছে নদীকে ধরে কেউ কিন্তু বলছে না তুমি এই দিকতে চলো এই দিকতে চলো, ও তার নিজের ইচ্ছা মতো চলছে, নদীটা একদম নিজের ইচ্ছা মতো বয়ে চলেছে। এই নদীটা কোন নদী? এই নদীটা হচ্ছে টেমস নদী। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এ বলছে যে হে ঈশ্বর, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা ঘর দেখে মনে হচ্ছে তার যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই সমস্ত শক্তিশালী হৃদয় মানে কঠোর হৃদয়, কঠিন হৃদয়, যারা এখনো স্টিল ইজ লাইং স্টিল, এখনো যারা ঘুমিয়ে আছে, এদের হৃদয়টা অত্যন্ত শক্ত। কারণ তিনি যখন পার হচ্ছেন একটা দিনের, একটা সকালের একটা সৌন্দর্য দেখে এত মুগ্ধ হয়ে যাচ্ছেন, তাহলে আশেপাশের যে লোকগুলো অন্তত বাস করছে, তারা এত সৌন্দর্য, এই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারছে না, তার মানে তারা কতটা শক্ত হৃদয়ের লোক হলে তারা ঘুমিয়ে থাকতে পারে সকাল 8টা পর্যন্ত, তাই না? সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে কে থাকছে? যার হৃদয়টা খুবই শক্ত। কিন্তু সকালবেলার সৌন্দর্যটা একবার যে অনুভব করে নিয়েছে, উপভোগ যে করে নিয়েছে, সে কোনোদিন সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে না। তার মনে হবে যে সকালবেলার মানে সারাদিনের রসদটা ওই সকালবেলার একটু যে অক্সিজেন, ওটা ভেরি ইম্পর্টেন্ট একটা অক্সিজেন। তুমি একদিন একটু উঠে দেখবে, তোমার মা তো দেখলাম হেঁটে বেড়ায়, তাহলে একদিন তুমিও একদম মায়ের সঙ্গে হেঁটে দেখবে যে কেমন লাগছে, দেখবে একটা আলাদাই রকম মজা, আলাদাই শান্তি, এবং তোমার গোটা দিনের একটা মুড সেট করে দেবে ওইটাতে। তাহলে বলছে যে লোকটা এই এত সুন্দর সৌন্দর্যের মধ্যে ঘুমিয়ে থাকতে পারে, তা এর মতো মাইটি হৃদয়, এর মতো মাইটি হার্ট আর কারো হতে পারে না। তা এইটি হচ্ছে কবিতাটা খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু এর মধ্যেও এখানে আমি তোমাকে কতগুলো কোশ্চেন দিয়েছি, এখানে আপাতত দিয়েছি হচ্ছে 10টা 10টা 20টা, আর এদিকে আছে 100টা, 120টা এখানে আছে, কিন্তু আরও ওই বইটা যদি কেনা হয় ওই বইটাতে আরও অবশ্যই প্রায় আরও 200 থাকবে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে কিছু না কিছু অবশ্যই আসবে, এখান থেকেই আসবে। এবার লাইন বাই লাইন এক্সপ্লানেশনগুলো কেন দেওয়া হয়েছে এটা তুমি যদি পড়ো, তাহলে পড়লে আরও সুন্দর করে গোটা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি পুরোপুরি কেন সবগুলোর একদম প্যাসেজ করে মানে দিইনি, কারণ প্যাসেজ করে মানে দিলে যেটা হয়, তুমি তোমার মাথাটা আর খাটাতে পারবে না, তুমি তো ওই শুধু লাইন ইংরেজি পড়বে আর বাংলা পড়বে। কিন্তু যখনই তুমি দেখবা যে একটা এটার ওয়ার্ডের মিনিং এটা, এটার ওয়ার্ডের মিনিং এটা, এবার একটা সেন্টেন্স পড়বা, তুমি মানে করার চেষ্টা করবে, তাহলে দেখবা আরও ভালো ভালো বুঝতে পারছো। ঠিক আছে? এটা হলে আরও সুবিধা হবে, এই জন্য আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা বাংলায় পুরোপুরি না লিখে ইংলিশ বাংলা মিক্স করে দিয়েছি। কেমন? এটা পড়তে হবে।